রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সকাল 9টার বিরতিহীন সংবাদের সাথে আছি আমি আফসারউদ্দিন। মধ্য শরতে দেশের উত্তরাঞ্চলে দেখা দিয়েছে বন্যার পদধ্বনি। টানা বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে ধরলা ও লালমনিরহাটে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে। এতে নতুন করে প্লাবিত হয়েছে নদী তীরবর্তী নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। কয়েক হাজার হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। এদিকে পাহাড়ি ঢলে শেরপুরের মহারশী নদীর পানি বৃদ্ধি পেয়ে 5 ইউনিয়ন প্লাবিত হয়েছে। চতুর্থ দফা বন্যার কবলে পড়ে দিশেহারা নদী তীরবর্তী লাখো মানুষ। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামে ধরলা নদীর পানি বৃদ্ধির ফলে নতুন করে কুড়িগ্রাম সদর, রাজারহাট, ফুলবাড়ী এবং উলিপুর উপজেলার প্রায় অর্ধশতাধিক চর প্লাবিত হয়েছে। এসব এলাকার 2104 হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে এখানকার 40,000 মানুষ। ঘরবাড়ি তল বানাইছে ওয়া খেয়া গেলে পিছনে বামো কোটাই টেহা বামো কোটাই আবার তো কর্মকি আবার কৃষি যা করছি তাদের সমস্ত ক্ষয়ক্ষতি হয়। চলাফেরা কি করবে? চলাফেরা লোকে বা ছোট লোকে বাদ দেন চলাফেরা করতে হয়। এখন এত টাকা পয়সা খরচ করে আবাদ করার পর এখন তো বন্যা আসি পানিতে সবগুলো ডুবে গেছে। এদিকে কুড়িগ্রাম সদর উপজেলার সাবডোর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 30 মিটার অংশ ভেঙে অন্তত 20টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। এদিকে পাহাড়ি ঢলে শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতি উপজেলার মহারশী নদীর পানি বৃদ্ধি পেয়ে উপজেলা পরিষদ চত্বর সহ ঝিনাইগাতি সদর ইউনিয়ন, মালিঝি কান্দা, হাতিবান্ধা ও গৌরীপীর ইউনিয়নের আংশিক এলাকা প্লাবিত হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এখনও নিয়ন্ত্রণহীন পেঁয়াজের বাজার। অস্থিরতা কমাতে তৎপরতা বাড়ালেও বিক্রি হচ্ছে বাড়তি দরেই। তৃতীয় দিনে এসে দাম মোটে কমেছে 5 টাকা। এদিকে সংকট রোধে বেশ কয়েকটি পাইকারি মোকামে অভিযান ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তবে ব্যবসায়ীরা বলছে পেঁয়াজের চাহিদা কমে যাওয়ায় অস্থিরতাও কমছে। সুলতান আহমেদকে সঙ্গে নিয়ে জানাচ্ছেন ফখরুল ইসলাম। গেল সোমবার দেশের সব বাজারে এই পেঁয়াজ বিক্রি হয়েছে 45 থেকে 50 টাকা। হঠাৎ ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের খবরে দ্বিগুণ চড়া হয়ে পেঁয়াজের দর এক লাফে ঠেকে 80 থেকে 95 টাকায়। রাজধানী সহ সারা দেশে পেঁয়াজ ক্রেতা বিক্রেতার মধ্যে বাড়তে থাকে অস্থিরতা। গত দুদিন এ নিয়ে নানা আলোচনা সমালোচনা আর প্রশাসনের অভিযানে বৃহস্পতিবার বাজার নিয়ন্ত্রণে না এলেও হুলস্থুল অবস্থাটা যেন একটু কমেছে। 5 টাকা করে কমে দেশি পেঁয়াজ মানভেদে এখনো 80 থেকে 90 টাকা। আর ভারতীয় পেঁয়াজের বিক্রির বেলায় লাগাম টানা হচ্ছে। মনে করলাম যে একটু কমবো, 2 দিন বাদে একটু দেখি ডিমু কমবে দিয়ে এটা আস্তে আস্তে উপরের দিকে যায়। আর যদি সবার দিকে সুখবর নজর দিত তাহলে আমাদের কোনো সমস্যা হইতো না। এদিকে বুধবারও রাজধানী ও দেশের বিভিন্ন জেলায় পেঁয়াজের পাইকারি মোকামে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পেঁয়াজের দাম বৃদ্ধি করার উদ্দেশ্যে যারা এই ধরনের কাজে লিপ্ত হয়েছে তাদেরকে আমরা ভোক্তা অধিকার আইনে আমরা ইতিমধ্যে এখানে 3টা প্রতিষ্ঠানকে 30,000 টাকা জরিমানা করেছি। কৃত্রিম সংকটের কথা স্বীকার করে ব্যবসায়ীরা বলছেন মোকামে পেঁয়াজের সরবরাহ এখন বেড়েছে, তাই দামও কিছুটা কমতির দিকে। কাজটা তো 5-10 টাকা করে কমছে, 10-15 এরকম কমছে। বাজারেও পেঁয়াজ আছে এবং কৃষকের কাছেও পেঁয়াজ আছে। আজকে দেশি পেঁয়াজ বেচলাম আপনি 80 থেকে 85, ভারতীয়টা বেচলাম 60 টাকা। এই মুহূর্তে সংকটে দেখা যাচ্ছে না, বাজারটা আস্তে আস্তে মনে হয় গতি কমিয়ে আসবে। ইম্পোর্টাররা যেভাবে সিদ্ধান্ত দিচ্ছে আড়তদারকে, তারা সেভাবে বাজারটা উঠে যাচ্ছে আর কি। তবে ক্রেতারা বলছেন কৃত্রিম সংকট রোধে স্থায়ী ব্যবস্থা নিতে। আর খুচরা বিক্রেতাদের দাবি পেঁয়াজ নিয়ে টালবাহানা বন্ধে কার্যকর স্থায়ী সমাধানের। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। পেঁয়াজের বাজারের অবস্থা জানাতে যশোর ও চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন এবং ফাতেমা জান্নাত মোমো। আমরা প্রথমে যশোরে যুক্ত হচ্ছি। যশোরে আছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, পেঁয়াজের দাম কি কিছুটা কমতে শুরু করেছে কিনা, বাজারের পরিস্থিতি কি দেখছেন এবং দোকানিরা কি বলছেন এই বিষয়ে? ধন্যবাদ আপনাকে। আসলে পেঁয়াজের দাম এখন পর্যন্ত কয়েকদিন ধরে যে দামে বিক্রি হচ্ছে অর্থাৎ স্থিতিশীল রয়েছে। দেশি যে পেঁয়াজটা রয়েছে সেই পেঁয়াজ পাইকারি বাজারে আমরা দেখেছি যে 80 টাকা বিক্রি হচ্ছে, সেই পেঁয়াজটি খুচরা বাজারে 85 থেকে 90 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এবং ইন্ডিয়ান যে পেঁয়াজটি রয়েছে সেই পেঁয়াজটি 40 থেকে 45 টাকা খুচরা বাজারে বিক্রি হচ্ছে এবং খুচরা বাজার সেই বিক্রি হচ্ছে 50 থেকে টাকা পর্যন্ত। এবং যে ব্যবসায়ীরা যে কথাটা বলছেন যে
পেঁয়াজের সরবরাহ এখন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ রয়েছে, তবে তারা দাবি করছেন যে বিক্রি কিনিটা কম রয়েছে। এবং আপনি জানেন যে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল স্থলবন্দর, এই বন্দর থেকে প্রায় আজ 5 দিন ধরে প্রায় শতাধিক ট্রাক আটকে রয়েছে ভারতীয় সীমান্তে। সেই পেঁয়াজগুলো যদি আসতো তাহলে হয়তো দাম আরও কম হওয়ার সম্ভাবনা ছিল বলে ব্যবসায়ীরা দাবি করছেন। তবে বাজারে অর্থাৎ অন্য যে বাজার রয়েছে সেই বাজারগুলো পেঁয়াজের দাম বেশি রয়েছে বলে যে ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন। তো খুচরা ব্যবসায়ীরা যারা রয়েছেন তাদের সাথে আমি কথা বলেছি, তারা বলছেন যে তারা যে দামে কেনে তার থেকে কয়েক টাকা বেশি দামে বিক্রি করে। তো তারা বলছেন যে বাজারের সরবরাহ কম রয়েছে, তবে আমরা পাইকারি যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোয় আমরা দেখেছি যে পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং তবে তারা দাবি করছেন যে বিক্রি কিনি কম হচ্ছে। এদিকে ভোক্তা সাধারণরা কিন্তু প্রতিনিয়ত অভিযোগ করে থাকেন যে এক ধরনের ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে এই যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে তার দাম বৃদ্ধি পায় এবং বিশেষ করে এই মৌসুম আসলে পেঁয়াজের দামও বৃদ্ধি পায়। তো সেক্ষেত্রে তারা বলছেন যে নিয়মিত যদি বাজার মনিটরিং করা হয় তাহলে হয়তো বাজারটি স্থিতিশীল থাকতে পারে। তো সব মিলে ব্যবসায়ীরা দাবি করছেন যে আমরা একটু কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই, এইখানে যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। আপনার কাছে একটু জানতে চাই যে পেঁয়াজ আজকে কেমন দামে বিক্রি হচ্ছে? পেঁয়াজ বিক্রি হচ্ছে যা 50 টাকা হয়েছে আমরা রেলছি, আর ওইলিগা 80 টাকা চাচ্ছে, 80 টাকা খাচ্ছে না। দাম চাচ্ছে 80 নেয় না, কিনাই 80 টাকা, তখন 80 টাকা বিক্রি করতে পারি না আমরা। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে সরবরাহটা কম রয়েছে এবং সরবরাহ বেশি রয়েছে, তবে বিক্রি কিনি কম রয়েছে। সব মিলে এই ছিল যশোরের বাজার থেকে আমার কাছে সর্বশেষ। আমাদের আরেক সহকর্মী রয়েছে চট্টগ্রামে, ফাতেমা জান্নাত মুমু, সেখানকার খবর জন্ম। মুমু। ধন্যবাদ রিপন। আমি আছি এখন চট্টগ্রামের কাজের দেওরি মার্কেটে। এটি হচ্ছে বৃহত্তর একটি খুচরা বাজার। এখান থেকে মূলত আসলে সাধারণ মানুষরা কিন্তু পেঁয়াজগুলো সংগ্রহ করে থাকেন। গতকালকে যে চিত্র আমরা খাতুনগঞ্জে দেখেছি, গতকালকে কিন্তু খাতুনগঞ্জে কিছুটা কমে এসেছিল পেঁয়াজের দাম, 55 টাকা করে কেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হলো, দেশীয় পেঁয়াজ বিক্রি হয়েছে 75 টাকা কেজি। আর আজকে খুচরা বাজারে কিন্তু ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 75 টাকা কেজি। আর পাইকারি বাজারে দাম কমলেও আসলে খুচরা বাজারে এখনো পর্যন্ত ঊর্ধ্বমুখী রয়েছে এই পেঁয়াজের দাম। যতদিন পর্যন্ত অন্য দেশ থেকে পেঁয়াজ সংগ্রহ হবে না, অন্যান্য পেঁয়াজ আসবে না, ততদিন পর্যন্ত এই পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী থাকবে বলে তারা কিন্তু জানিয়েছেন। ভোক্তারা বলছেন এভাবে পেঁয়াজের দাম বৃদ্ধি হলে আসলে সাধারণ মানুষের যে ভোগান্তি সেটা বাড়বে। তবে আমদানিকারকরা বলছেন 11 মেট্রিক টন আসলে পেঁয়াজ চট্টগ্রামমুখী এখনও রয়েছে। সে পেঁয়াজ চলে আসলে হয়তো বাজারের যে পেঁয়াজের চাহিদা আছে সেই চাহিদা কিন্তু স্বাভাবিক হবে। একজন বিক্রেতা আছেন, তার সাথে একটু কথা বলতে চাই। আজকে কত দরে পেঁয়াজ বিক্রি করছেন? আজকে আমরা 75 টাকা করে পেঁয়াজ বিক্রি করতেছি, আমাদের কিনা পড়তেছে 72 টাকা। এখন সামনে কী হবে সেটা একমাত্র ব্যবসায়ীরা জানে। আমরা পেঁয়াজ কিনতে গেলে আমরা যদি 5 বস্তা চাই, আমাদেরকে 2 বস্তা, তাও আবার সিলসারা মেমো বলতেছে। গতকালকে যে চিত্র দেখেছি খাতুনগঞ্জে কিন্তু পেঁয়াজের দাম অনেকটা কমে এসেছে, কিন্তু এখনো পর্যন্ত আপনাদের খুচরা বাজারে কেন দাম রয়ে গেছে? আসলে আমরা গতকালকে পেঁয়াজ কিনি নেই, আমরা পেঁয়াজ কিনছিলাম গত 16 তারিখ, সেজন্য আমাদের পেঁয়াজটা একটু কিনা বেশি ছিল, আমরা 72 টাকা পেঁয়াজ কিনছি। ধন্যবাদ আপনাকে। আফসার শুনছিলেন, তিনি জানাচ্ছিলেন পাইকারি দামে বেশি দামে কিনে আনার কারণে আসলে তারা খুচরা বাজারে এখনো পর্যন্ত সে দামটা নিয়ন্ত্রণ করতে পারছে না। হয়তো পেঁয়াজের দাম স্বাভাবিক হয়ে গেলে তাদের খুচরা বাজারেও আসলে পেঁয়াজের দাম অনেকটা স্বাভাবিক হয়ে আসবে বলছেন তিনি। তো চট্টগ্রাম থেকেই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। আফসার। মোমো, আপনাকে ধন্যবাদ। সেই সাথে সহকর্মী রিপন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন পেঁয়াজের বাজারের অস্থিরতা সম্পর্কে সবশেষ তথ্য।
পেঁয়াজ আমদানি রপ্তানির জটিলতায় 4 দিন ধরে ভারতের পেট্রোপোল বন্দরে শতাধিক ট্রাক আটকা পড়েছে। ব্যবসায়ীরা বলছেন ট্রাকে থাকা পেঁয়াজ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে, এতে ক্ষতির আশঙ্কা করছেন তারা। যদিও বন্দর কর্তৃপক্ষ বলছে ভারতীয় পেঁয়াজের কোনো ট্রাক বন্দরে প্রবেশ করেনি। রিপন হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গত 14 সেপ্টেম্বর থেকে বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। নিষেধাজ্ঞার আগে আমদানিকারকরা প্রায় 30,000 মেট্রিক টন পেঁয়াজের এলসি খুলে রেখেছেন। এরই মধ্যে অনেক এলসির পেঁয়াজ কেনা হয়েছে, যা পেট্রাপোল বন্দর এলাকায় বিভিন্ন পার্কিংয়ে ও রপ্তানিকারকদের হেফাজতে রয়েছে। ব্যবসায়ীরা যদি পূর্ব চুক্তি মূল্যে ক্রয়কৃত পেঁয়াজের চালান আমদানি করতে না পারেন, তবে বড় ধরনের লোকসানে পড়তে হবে। ভারতের বন্দর এলাকায় বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় যে সমস্ত পেঁয়াজ ভর্তি ট্রাক দাঁড়িয়ে আছে, এই ট্রাকের পেঁয়াজগুলো যাতে বাংলাদেশে আসে, আমরা সবিনয়ে অনুরোধ জানাচ্ছি ভারত এবং বাংলাদেশ গভর্নমেন্টকে যেন এর একটা সুন্দর প্রতিকার হয় এবং আমরা বড় ধরনের ক্ষতি থেকে মুক্ত হতে পারি। বারবার ভারতীয় কর্তৃপক্ষের সাথে কথা বলেও কোনো সুরাহা হয়নি। সরকারের হস্তক্ষেপে দ্রুত পেঁয়াজের ট্রাক ছাড় করবার দাবি এই ব্যবসায়ী নেতার। গত 4 দিনে বেনাপোল বন্দর দিয়ে আমরা অনেক চেষ্টা করেছি যাতে ভারত থেকে পেঁয়াজগুলো আমদানি করা যায়, যে সমস্ত পেঁয়াজগুলো আটকা পড়ে আছে ভারতীয় পেট্রাপোল বন্দরে। কিন্তু গত 4 দিনেও ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ সেখানকার তাদের বাণিজ্য মন্ত্রণালয়ের কোনো অনুমোদন তারা পায়নি। এদিকে বন্দর কর্তৃপক্ষ বলছেন ভারতীয় পেঁয়াজের কোনো ট্রাক বন্দরে প্রবেশ করেনি। আমাদের এখন যেটা হচ্ছে সেটা আজকে তো কোনো গাড়ি ঘোড়া ঢুকছে না, এই জন্য আজকে কিছু বলতে পারবো না। ঢোকার সাথে সাথে আমরা ইনফর্ম করতে পারবো। আমাদের পেঁয়াজের ইনস্ট্রাকশনে দেওয়া আছে, আসার সাথে সাথে আমরা তাকে ডেলিভারি দেওয়া, তার যেরকম যত ফ্যাসিলিটি দেওয়ার দরকার আমরা দিয়ে দেবো। বাংলাদেশে যে পেঁয়াজ আমদানি হয় তার বড় অংশ আসে ভারত থেকে, তাই দেশি পেঁয়াজের চাহিদা মেটাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিষেধাজ্ঞার পরও পেঁয়াজের দাম কমেনি। ব্যবসায়ীরা বলছেন পর্যাপ্ত মজুত থাকার পরও মধ্যস্বত্বভোগীদের কারণেই এই অবস্থা। এদিকে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের সাথে সম্পর্ক অটুট রাখতে পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে কেন্দ্র সরকারকে চিঠি দিয়েছেন কলকাতার ব্যবসায়ীরা। ভাস্কর সর্দার জানাচ্ছেন কলকাতা থেকে বিস্তারিত। কোথাকার থেকে পেঁয়াজ এগুলো? এটা নাসিকের পেঁয়াজ। কলকাতার বাজারে মোটেই কমেনি পেঁয়াজের দাম। যেটা বলা হচ্ছিল যে সীমান্তে তালা দিয়ে দেওয়া বা অর্থাৎ রপ্তানি বন্ধ হলে কলকাতার বাজারে বা পশ্চিমবঙ্গের বাজারে অর্থাৎ ভারতের বাজারে পেঁয়াজের দাম কমবে, আদতেই কিন্তু এখনো পর্যন্ত কমেনি। এখন আমরা যার সাথে কথা বলবো বেঙ্গল চেম্বার অফ কমার্সের অন্যতম কর্ণধার উৎপল রায়। উৎপলবাবু দীর্ঘদিন ভারত বাংলাদেশের মৈত্রীর একটা সম্পর্কে কাজ করে চলেছে। পেঁয়াজ নিয়ে তিনি একটা অভিনব পদক্ষেপ নিয়েছেন, এর আগেও অনেক কিছু পদক্ষেপ নিয়েছেন, পেঁয়াজ নিয়ে একটা অভিনব পদক্ষেপ নিয়েছেন। তার কাছ থেকে শুনে নেব তিনি কি বলছেন। আমি যখন জানতে পারলাম আজ থেকে ঠিক 3 দিন আগে যে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রক থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সহ অন্যান্য কান্ট্রিতে, তখন আমার বিষয়টা খুব টাচই লাগলো। তার কারণ প্রত্যেকের বাড়িতে রান্নার জন্য প্রথম দরকারটা হয় চাল, আলু, ডাল, তার সঙ্গে পেঁয়াজটাও দরকার হয়। কিন্তু এক্ষেত্রে ভারত থেকে যে রপ্তানিটা বন্ধ করা হলো সেটা উইদাউট এনি নোটিসে বন্ধ করা হলো, সেটা আমার কাছে খুব খারাপ লেগেছে। একজন ভারতবাসী হিসেবে সেটা আমার কাছে একদম পছন্দ হয়নি। আমি গতকাল অমিত যাদব, উনি হচ্ছেন ডাইরেক্টর জেনারেল ফরেন ট্রেড, মিনিস্ট্রি অফ কমার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ওনার কাছে আমি একটা লিখিত আবেদন করলাম। তার সঙ্গে উল্লেখ করলাম যে এই যে 4টি যে হিস্টোরিক্যাল ইভেন্ট আছে, একটা হচ্ছে বঙ্গবন্ধুর 100তম জন্মশতবর্ষ, তারপর ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের 50 বছর, বাংলাদেশের স্বাধীনতার 50 বছর, ভারতের স্বাধীনতার 75 বছর, এই 4টেকে মাথায় রেখে প্লাস বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ, শুধু বন্ধু দেশ নয়, আমাদের সঙ্গে যা গুড রিলেশন, তাতে করে বাংলাদেশের পেঁয়াজ রপ্তানিটা বন্ধ করে দেওয়াটা আমি ব্যক্তিগত পর্যায়ে খুব খারাপভাবে নিয়েছি। আমি যেটা খবর পেয়েছি গতকালই বাংলাদেশের ঢাকাতে ভারতীয় হাইকমিশনের কাছে বাংলাদেশ গভর্নমেন্টের কাছ থেকে একটা আবেদন এসছে, লিখিত আবেদন এসছে যে আবার যাতে রি-এক্সপোর্ট করা হয় পেঁয়াজটা। পশ্চিমবঙ্গে পেঁয়াজ থেকেও যখন পেঁয়াজের চড়া দাম, তাতে পশ্চিমবাংলার মানুষ যতটা উদ্বিগ্ন, পাশাপাশি হঠাৎ করে পেঁয়াজ বন্ধ করতে বাংলাদেশবাসীও কিন্তু ততটাই উদ্বিগ্ন বা বিক্ষুব্ধ বা যা ক্ষুব্ধ যেটাই বলা যায়। কিন্তু উৎপল রায়ের মতন কিছু লোকেরা তারা
যাতে ভারত বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক এবং বাংলাদেশে যাতে পেঁয়াজ আগামী দিনে আবার যায়, তার জন্য ভারতের কেন্দ্রীয় সরকারকে বিভিন্ন ধরনের চিঠিপত্র আদান প্রদান শুরু করে ফেলেছে। এখন দেখার আবার কবে শুরু হয় ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি। ক্যামেরায় সাকিল আবদিনের সাথে ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। রাজধানীর রাস্তায় স্বস্তি পেতে আরও অন্তত 3 বছর অপেক্ষা করতে হবে ঢাকাবাসীকে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল এবং বিআরটি, রাজধানীর এই 3 মেগা প্রকল্প শেষ হতে পারে 2023 সালে। আর তখন ঢাকার যাত্রীদের দুর্ভোগ কমবে বলে মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। তবে বিশ্লেষকরা বলছেন, বাসকে গুরুত্ব না দিলে এসব মেগা প্রকল্পেও খুব বেশি কাজে আসবে না। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, রাজধানীর বিমানবন্দর থেকে বনানী মগবাজার হয়ে এই উড়াল সড়ক যাবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত। প্রথমে 2018 সাল, পরে 2022 সালের টার্গেট থাকলেও এখন প্রকল্প শেষের নতুন লক্ষ্যমাত্রা 2023 সালের জুন। আমরা সেই লক্ষ্যে আগাচ্ছি। আশা করা যায় আমাদের প্রজেক্ট যেটা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এটা আমরা ইনশাল্লাহ 2023 জুনে সম্পন্ন করতে পারব। গাজীপুর থেকে ঢাকার বিমানবন্দর পর্যন্ত চলছে বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের কাজ। বাসের জন্য আলাদা 20 কিলোমিটার দীর্ঘ লেন তৈরির প্রকল্প এই বিআরটি। 2016, 2018, 2020 3 দফা লক্ষ্যমাত্রা বাড়িয়েও শেষ হয়নি কাজ। এখন টার্গেট 2022 সালের এপ্রিল। আমাদের 22 জুন পর্যন্ত আমাদের প্রজেক্টের বৃদ্ধি আছে, টাইম মেয়াদ বৃদ্ধি আছে। আশা করি 22 শেষ হয়ে যাবে। বাস্তবায়নের কাছাকাছি রাজধানীর আরেক গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প মেট্রো রেল। উত্তরা থেকে মতিঝিল 20 কিলোমিটার দীর্ঘ পথে রেল চলার লক্ষ্য 2021 সালের 16 ডিসেম্বর। কিন্তু করোনার থাবায় সে লক্ষ্যও একরকম পূরণ করা অসম্ভব। প্রকল্পের অগ্রগতি মাত্র 50 ভাগ। কোনো কারণে পরিস্থিতি আরো খারাপের দিকে যায়, সেই ক্ষেত্রে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দেবে। এসব প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে অসহনীয় দুর্ভোগে ঢাকাবাসী। তবে 2022-23 সালের মধ্যে প্রকল্পগুলো শেষ হলে স্বস্তি আসবে বলে মত প্রকল্পকর্তাদের। 100% ট্রাফিক সরানো হয়তো সম্ভব হবে না, তবে মানুষ অনেকটাই স্বস্তি পাবে হয়তো, আশা করা যায়। তবে এই গণপরিবহন বিশেষজ্ঞ বলছেন, ঢাকায় যাত্রী চলাচলে বাসের চাহিদাই সবচেয়ে বেশি। সেই বাসকে ইচ্ছে মতো চলতে দিয়ে মেগা প্রকল্পেও সফল পাওয়া কঠিন। পিরামিডের বটমে কিন্তু আছে অর্ডিনারি বাস, একে উপেক্ষা করে আমি যদি অ্যাপেক্সে চলে যাই, ফাউন্ডেশনটা কিন্তু দুর্বল থাকবে। যতদিন পর্যন্ত আমরা এই অর্ডিনারি বাসকে বাস রুট ফ্র্যাঞ্চাইজের আওতায় এনে কোম্পানি ভিত্তিক যদি না চালাতে পারি, মেট্রো ভিত্তিক একদম কিছু পরিবর্তন দেখতে পাবো দৃশ্যমান, ওভারঅলটা কিন্তু পাওয়ার সম্ভাবনা নাই। 2035 সাল নাগাদ ঢাকায় 5টি মেট্রো রেল এবং 2টি বিআরটি প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য সরকারের। জায়গার এক সমীক্ষা বলছে 2025 সাল নাগাদ ঢাকায় নাকি 59% যাত্রী চলাচল করবে বাস মিনি বাসে। 2035 সাল নাগাদ যা দাঁড়াবে 57%। আর তাই বিশ্লেষকরা বলছেন, বাসকে শৃঙ্খলায় আনতে না পারলে কোটি কোটি টাকার এসব প্রকল্প বাস্তবায়নেও ঢাকায় স্বস্তি ফেরানো কঠিন। আর তাই বাসকে নিয়ন্ত্রণে আনতে সরকারকে এখন থেকেই কঠোর হওয়ার তাগিদ তাদের। প্লাবন রহমান, নিউজ 24, কারওয়ান বাজার, ঢাকা। করোনা রোগীর সংখ্যা কমার সাথে সাথে হাসপাতালগুলোয় সাধারণ রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। রাজধানীর হাসপাতালগুলো পুরনো রূপে ফিরে আসছে। ওয়ার্ডে জায়গা না পেয়ে বারান্দায় চিকিৎসা সেবা নিচ্ছেন রোগীরা। তবে চিকিৎসা সেবা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন রোগীরা। রাজধানীর হাসপাতাল ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন হাসান পারভেজ। দেশে মার্চ মাসে করোনা সংক্রমণ দেখা দিলে সাধারণ রোগীরা পরে বিপাকে। করোনা রোগীর বাড়ার সাথে সাথে হাসপাতালগুলোই নন করোনা রোগীর চিকিৎসা অনেকটাই বন্ধ হয়ে যায়। এমনকি চিকিৎসকরা ব্যক্তিগত চেম্বার বন্ধ করে দেয়। ফলে সাধারণ রোগীরা চিকিৎসা না পেয়ে মৃত্যুর ঘটনাও ঘটে। তবে এখন সাধারণ রোগীদের চিকিৎসা সেবা স্বাভাবিক হয়ে আসছে। হাসপাতালে রোগীর চাপ বেড়েছে। বৃহস্পতিবার রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায় সবগুলো ওয়ার্ডে রোগী ভর্তি, কোথাও ফাঁকা নেই। এমনকি ওয়ার্ডে জায়গা না পেয়ে হাসপাতালের বারান্দায় চিকিৎসা সেবা নিচ্ছেন রোগীরা। ওরা বেশ ভালো সাপোর্ট করছে আমাকে, এবং ওনারা সবসময় আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। করোনার জন্য ওনারা কোনো পিছপা হচ্ছে না। আমি এখানে আইছিলাম, আমার হঠাৎ করে হাত পা একটু অবশ হয়ে গেছিল, এই জন্য আমি ট্রিটমেন্ট করে মোটামুটি আর কি। রোগীর চাপে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা সেবা দিতে অনেকটাই হিমশিম খাচ্ছে। হাসপাতাল ও ব্যবস্থাপনা নিয়ে রোগীদের আছে বিস্তর অভিযোগ। এই হসপিটালের বাথরুমগুলো খুব নোংরা, এরা একদম পরিষ্কার করে না। 10 মিনিট পরে পরেই দেখা যাচ্ছে যে কিছু নিয়ে উঠে ওনার ডাক্তার ডাকতে হয়, সময় মতো ডাক্তার পাইতেছি না।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায় আউটডোরে রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। ওয়ার্ডগুলোয় 3 গুণ রোগীর সংখ্যা থাকায় কিছুটা চিকিৎসা সেবা দিতে ব্যাহত হচ্ছে। একদিকে আমাদের কোভিড আমাদেরকে চালাতে হচ্ছে, আবার নন কোভিড আবার নতুন করে প্রতিটি ডিপার্টমেন্ট শুরু হয়ে গেছে, সার্জারি শুরু হয়ে গেছে, প্রতিটি কাজ শুরু হয়ে গেছে, যার কারণে একজন ডাক্তারকে কখনো কোভিডে ডিউটি করতে হচ্ছে, কখনো নন কোভিডে ডিউটি করতে হচ্ছে, যার কারণে আসলে সামাল দিতে আমাদের খুব কষ্ট হচ্ছে। তারপরেও আমরা চেষ্টা করছি রোগীর সেই সার্ভিসটা আমরা এনশিওর করার জন্য আমরা চেষ্টা করছি। রাজধানীর শিশু হাসপাতালে গিয়েও দেখা যায় রোগীর চাপ বেড়েছে। কর্তৃপক্ষ বলছেন হাসপাতাল এখন অনেকটাই স্বাভাবিক চিকিৎসা সেবা পাচ্ছে রোগীরা। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। করোনা মহামারীতে সীমিত পরিসরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালিত হলেও সেপ্টেম্বরের শেষ থেকে পুরোদমে শুরু হচ্ছে আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ড। দলীয় নেতারা জানিয়েছেন উপনির্বাচন, সর্বপর্যায়ের কমিটি গঠন, তৃণমূলকে সংগঠিত করা এবং গণভবনের দলীয় সভানেত্রীর সাথে বৈঠকের মধ্য দিয়ে আবারও মাঠের রাজনীতিতে ফিরছে আওয়ামী লীগ। আফরিন আনোয়ার জানাচ্ছেন বিস্তারিত। মানুষের জীবনযাত্রা আর অর্থনীতির পাশাপাশি বৈশ্বিক করোনার প্রভাবে ভয়াবহভাবে স্থবির হয়ে যায় দেশের রাজনৈতিক কর্মকাণ্ড। করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন এমন নেতাকর্মীর সংখ্যাও কম নয়। তবে দীর্ঘ সময় পর কাটতে শুরু করেছে এই স্থবিরতা। মানুষের জীবনযাত্রা আর অর্থনীতির পাশাপাশি আবারও মাঠে ফিরছে দেশের রাজনীতি। আওয়ামী লীগ নেতারা বলছেন করোনাকালে স্বাস্থ্যগত বিষয়টি মাথায় রেখেই এবার গতি ফেরাতে চান সাংগঠনিক কর্মকাণ্ডে। এবং সাধারণ মানুষ করোনাটাকে সহনীয় করেই চলার পক্ষে তাদের একটা চিন্তা চেতনা আসছে। সেই সব পরিবেশের কথা বিবেচনা করে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ সীমিত পরিসরে আমরা সাংগঠনিক কর্মকাণ্ড আমরা শুরু করার সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করেছি। মাননীয় সভানেত্রী দিক নির্দেশনা দিবেন যাতে সেপ্টেম্বরের শেষ থেকে বা অক্টোবর থেকে আমরা আবার সাংগঠনিক তৎপরতা জোরদার করে সারা দেশে আওয়ামী লীগকে আবার শক্তিশালী করে তুলতে পারি। তারা বলছেন যে কোনো সময়ের মতো করোনাকালেও গণতন্ত্রের অনুশীলন এবং দেশের জনগণের আস্থা ধরে রাখাই আওয়ামী লীগের বড় চ্যালেঞ্জ। আমরা যে কোনো মূল্যে গণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখেই আমরা সেই চ্যালেঞ্জকেই আমরা মোকাবেলা করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। মানে বিষয়টা হলো সব কিছুর ঊর্ধ্বে গণতন্ত্র, সব কিছুর ঊর্ধ্বে দেশের জনগণের আস্থা, সেটাই আমাদের জন্য ধরে রাখাই আমরা মনে করি আমাদের দায়িত্ব, কর্তব্য এবং তার প্রতি আমরা শ্রদ্ধাশীল। আর সেই লক্ষ্যেই প্রেসিডিয়াম বৈঠক থেকে প্রাপ্ত সভানেত্রীর দিক নির্দেশনা অনুযায়ী কাজ করবেন তারা। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। দর্শক, আগে জানিয়েছি মধ্য শরতে এসে চতুর্থ দফা বন্যা দেখা দিয়েছে দেশের উত্তরাঞ্চলে। এ বিষয়ে বিস্তারিত জানতে রংপুর থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, এই সময়ে সাধারণত নদীর পানি বৃদ্ধির ঘটনা একদম অস্বাভাবিক। এবারের এই পরিস্থিতির কারণ কি এবং এ বিষয়ে স্থানীয়দের বক্তব্য কি? আফসার, আপনাকে ধন্যবাদ। আপনি যথার্থ বলেছেন, আশ্বিনের এই প্রথমেই উত্তরাঞ্চলে আবারও বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। গত কয়েকদিনের ভারী বর্ষণ এবং ভারতের উজানের আপনার উজান থেকে ঢল আসার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে এবং দেখা দিয়েছে তীব্র ভাঙন। আমরা একটু কথা বলতে চাই, এখানে ভাঙন এলাকা পরিদর্শনে এসেছেন রংপুরের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব। তার সাথে কথা বলতে চাই যে আশ্বিনের এই সময় কিন্তু আসলে আমরা সাধারণত বন্যার ঘটনা খুব কম দেখতে পাই, কিন্তু এই ঘটনাতে এবারে কিন্তু বিকল্প অন্য একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তো এই ভাঙনও তীব্র আকার ধারণ করছে। ভাঙন প্রতিরোধে আপনারা কি ব্যবস্থা হাতে নিয়েছেন? এখানে আমি বলতে চাচ্ছি, তিস্তা অববাহিকা আপনারা দেখেছেন গত বেশ কিছুদিন তীব্র ভারী বর্ষণের ফলে চতুর্থ দফায় বন্যা আক্রান্ত হয়েছে। মানিক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মানিক আসলে সেখানকার অনাকাঙ্ক্ষিত বন্যার পরিস্থিতি জানানোর চেষ্টা করছিলেন আমাদের। অর্থ ও মানব পাচারের অভিযোগে কুয়েতে গ্রেপ্তার বাংলাদেশের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল সহ 9 জনের বিচার শুরু হয়েছে। তাদের বিরুদ্ধে মানব পাচার, অর্থ পাচার, ঘুষ দেয়া এবং রাষ্ট্রীয় নিরাপত্তায়ও হুমকির অভিযোগ আনা হয়েছে বলে কুয়েতের পাবলিক প্রসিকিউশনের বরাতে জানিয়েছে আরবি দৈনিক আল কাবাস ও আল রাই। পাপুলের কাছ থেকে ঘুষ নেওয়ার কারণে কুয়েতের 2 জন এমপি সাদুন হাম্মাদ আল ওতাইবি ও সালাহ আব্দুল রেদা
খুরশিদও বিচারের মুখোমুখি হয়েছেন। এছাড়াও কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক অ্যাসিস্ট্যান্ট আন্ডার সেক্রেটারি বরখাস্তকৃত মেজর জেনারেল মাজেন আল জাররাও অভিযুক্তদের মধ্যে রয়েছেন। পাচারের শিকার 5 বাংলাদেশির অভিযোগের ভিত্তিতে পাপুলের বিরুদ্ধে মানব পাচার, অর্থ পাচার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মীদের শোষণের অভিযোগ এনেছে কুয়েতি প্রসিকিউশন। 17 দিনের রিমান্ডের পর বর্তমানে তাদের কুয়েতের কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। মারাফি কুয়েতিয়া নামের কোম্পানির অন্যতম মালিক পাপুলের কুয়েতে বসবাসের অনুমতি রয়েছে। গেল 6 জুন লক্ষ্মীপুর 2 আসনের এই সংসদ সদস্যকে কুয়েতের মুশরিফ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। করোনার কারণে 6 মাস বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে দেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো। কুমিল্লার শালবন বিহার, ময়নামতি জাদুঘর ও সিরাজগঞ্জের রবীন্দ্র কাচারি বাড়ি দেশের ঐতিহ্য ধারণকারী স্থাপনাগুলোর মধ্যে অন্যতম। বহুদিন পর দর্শনার্থী স্থানগুলোয় ঘুরতে এসে উচ্ছ্বাস প্রকাশ করেন। কুমিল্লা থেকে হুমায়ুন কবির জীবন ও সিরাজগঞ্জ থেকে আব্দুস সামাদ সাইমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুমিল্লার ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর মধ্যে অন্যতম কুমিল্লার শালবন বিহার ও ময়নামতি জাদুঘর। করোনার কারণে 6 মাস বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার খুলে দেওয়া হয় প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো। কুমিল্লার কোটবাড়ির বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির পাশে লালমাই পাহাড়ের মধ্যবর্তী এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী শালবন বিহার, যা নওগাঁর পাহাড়পুর বিহারের মতোই এক বিরাট বৌদ্ধ বিহার। এর পাশেই ময়নামতি জাদুঘর, যেখানে সংরক্ষিত প্রাচীন পোড়ামাটির ফলক, মূর্তি ও মুদ্রা, যা দেশের ইতিহাস ও ঐতিহ্যের ধারক ও বাহক। নতুন আঙ্গিকে এবং নতুন পরিবেশে আমাদের এই পর্যটন কেন্দ্রকে দেখছি। শালবন বিহার ঘুরতে এসেছি, অনেক ভালো লাগছে। স্বাস্থ্যবিধি মেনে আমরা আসছি, যারা আসছে এখানে সবাই মাস্ক পরিধান করছে। ইতিহাস ঐতিহ্যের আরেক নাম সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়ি। দীর্ঘদিন পর ঘুরতে এসে আনন্দ প্রকাশ করেন আগতরা। ফ্রেশ লাগছে, ছেলে মেয়ে খুব আনন্দ পাচ্ছে। বন্দি জীবন থেকে একটু বের হয়ে আসা, সব মিলে টোটালি ভালো। সবার যেন স্বাস্থ্যবিধি মোতাবেক নিয়ম পালন করে। ঐতিহ্যবাহী নিদর্শনের স্থান ও পর্যটনগুলো খুলে দেয়া হলেও করোনার কারণে মানতে হবে স্বাস্থ্যবিধি। এই করোনার যে একটা ভীতি, এই ভীতিটা মানে দূর হলেই যে সেই আগের মতো অবস্থা আবার ফিরে আসবে। হাত স্যানিটাইজ করা হবে, কেউ স্যানিটাইজ না করলে তার পানি আছে, সাবান পানি দিয়ে হাত ধুয়ে নিবে এবং অবশ্যই তার মুখে মাস্ক থাকতে হবে। 6 মাস পর দেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনের স্থানগুলো খুলে দেয়ায় কিছুটা হলেও ফিরেছে স্বস্তি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দখল আর দূষণে অস্তিত্ব হারাতে বসেছে যশোরের ভৈরব নদ। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন নির্বিকার থাকায় অবৈধ দখলদাররা এই নদের 2 তীর দখল করে গড়ে তুলেছেন গুদাম, কারখানা সহ বহু স্থাপনা। আবার বার্জ ও কার্গোতে পণ্য উঠা নামানোর জন্য নদের মধ্যে বালু, ইট ও পাথর ফেলে পাকা ঘাট তৈরি করা হয়েছে। ফলে নদের গতিপথ পরিবর্তন হয়েছে। তবে নদী দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানালেন নওয়াপাড়া নৌবন্দর কর্তৃপক্ষ। রিপন হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দূষণের কবলে একসময়ের প্রমত্তা ভৈরব নদ এখন মরা খালে পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এই নদের 2 তীর দখল করে অবৈধ দখলদাররা গড়ে তুলেছে গুদাম, কারখানা সহ বহু স্থাপনা। নদে অবস্থানরত বার্জ ও কার্গোতে পণ্য ওঠানো ও নামানোর জন্য নদের মধ্যে বালু, ইট ও পাথর ফেলে পাকা ঘাট তৈরি করা হয়েছে। এতে নদের গতিপথও পরিবর্তন হয়েছে। কিছু কুচক্রী মহল এই নদীর ভিতরে অবৈধ জেটি নির্মাণ করে এই নদী ভরাট করার পায়তারা করছে। নদী যতটুকু ছিল তার থেকে আরো বাড়াই নিয়ে নদী যে সোজা ছিল এটাকে বাইন্দে নিয়ে জেটি বেঁধে বাঁকা করে ফেলছে। 40 থেকে 50 হাজার শ্রমিক এই নদীতে কাজ করে। এদের একেবারে যদি নদীটা বন্ধ হয়ে যায়, পরিবার পরিজনে না খেয়ে থাকার মতন অবস্থা হয়ে যাবে। এই নদ রক্ষায় অবৈধ দখলদারদের উচ্ছেদ ও খননের দাবি জানিয়েছেন স্থানীয়রা। মন্ত্রণালয়ের কাছে আমরা দাবি করব, আমাদের প্রাণের দাবি, শ্রমিক বাঁচাও, নদী বাঁচাও। তাদেরকে উচ্ছেদ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবার জন্য আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। তবে সংশ্লিষ্টরা বলছেন, দ্রুতই নদী দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যেসব অবৈধ স্থাপনা নদীতে বল্লি গেড়ে অবৈধভাবে দখল করে লং-বং দিয়ে মালামাল ওঠানামা করছে, এই অবৈধ কার্যক্রম গ্রহণে
আমাদের বিআইডব্লিউটিএ নোয়াপাড়া নদী বন্দরের পক্ষ থেকে অতি দ্রুত তালিকা করে প্রধান কার্যালয়ে প্রেরণ করা হবে এবং নদী দখলের কোনো সুযোগই এখানে থাকবে না। ভৈরব নদের অস্তিত্ব রক্ষায় প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর বনানী এলাকার ৩ নম্বর রোড এর ১২ নম্বর বাড়ির ৫ তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রায় পৌনে ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। তবে আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এদিকে আগুন লাগার ভবনটিতে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না এবং এ সময় রাতে বনানীর বিভিন্ন সড়কের প্রবেশ পথ বন্ধ থাকায় ঘটনাস্থলে পৌঁছতে বেগ পেতে হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। বনানী আবাসিক এলাকার ম্যাক্সিমাম গেটগুলি বন্ধ, যার দরুন আমাদের ঢুকতে একটু সমস্যা হয়েছে। একটা ভবনে ও ইনবিল্ট ফ্যাসিলিটি যা থাকার দরকার ছিল তা ছিল না। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। ছয়টি বেসরকারি ব্যাংকের ৭০০ কোটি টাকার সিন্ডিকেট মেয়াদি ঋণ পাচ্ছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড। এই ঋণের লিড অ্যারেঞ্জার ও এজেন্ট ব্যাংক এশিয়া। করোনা সংকটের এই সময়েও ব্যাংকগুলো পাশে থাকায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান আনভীর ধন্যবাদ জানান ব্যাংক কর্মকর্তাদের। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। বিপুল কর্মসংস্থান তৈরি এবং দেশ ও মানুষের কল্যাণের প্রত্যয় নিয়ে এগিয়ে চলা দেশের শীর্ষ ব্যবসায়ী গোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। বহুমুখী ব্যবসা প্রতিষ্ঠান আছে কমপক্ষে ২০টি। সময়ের সাথে যা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আনুষ্ঠানিকভাবে ৭০০ কোটি টাকার সিন্ডিকেটেড মেয়াদি ঋণ চুক্তি অনুষ্ঠিত হয়, যেখানে ব্যাংক এশিয়ার নেতৃত্বে ঋণের সহ আয়োজক ছিল আরও ৫ ব্যাংক। অনুষ্ঠানে ব্যাংক এশিয়ার এমডি মোহাম্মদ আরফান আলী সহ অন্যান্য ব্যাংকাররাও দেশের অর্থনীতিতে বসুন্ধরা গ্রুপের অসামান্য অবদানের কথা তুলে ধরেন। ব্যাংকাররা বলেন, দেশের অর্থনীতির স্বার্থে এমন ঋণ চুক্তি করতে পেরে গর্বিত ব্যাংকগুলো। বসুন্ধরা গ্রুপ as one of the largest conglomerate in Bangladesh has been at the forefront of economic development of the country. বসুন্ধরার মতো আরও গ্রুপগুলো যদি বাংলাদেশে তৈরি হয়, আমরা যেটা বলি সত্যিকারের আমরা সোনার বাংলা করতে পারবো। বসুন্ধরা গ্রুপকে দেওয়াটা আমরা খুব আমাদের জন্য একটা সম্মানজনক ইনভেস্টমেন্ট মনে করি। নট অ্যাজ এ ব্যাংকার বাট অ্যাজ এ সিটিজেন অফ দিস কান্ট্রি উই অ্যাপ্রিসিয়েট দেয়ার কন্ট্রিবিউশন, সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন টুয়ার্ডস ডেভেলপমেন্ট অফ দিস কান্ট্রি। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান আনভীর বলেন, অর্থায়ন ছাড়া কোনো ব্যবসা দাঁড় করানো সম্ভব নয়। এই সংকটের মুহূর্তেও ব্যাংকগুলো বসুন্ধরার পাশে দাঁড়ানোই ধন্যবাদ জানান তিনি। Our next project is petrochemical, which is coming up in Chittagong. আপনারা সবাই দোয়া করবেন, আমরা ইনশাআল্লাহ নেক্সট ইয়ার এটা কাজ শুরু করতে যাচ্ছি এবং আমাদের যারা ব্যাংকার যারা আছেন আমাদেরকে সবাই সহায়তা করবেন এই ব্যাপারে, যেন আমরা সাকসেসফুলি ব্যাপারটা কমপ্লিট করতে পারি। ব্যাংকিং খাতের ভালো গ্রাহক হিসেবে বসুন্ধরা গ্রুপের প্রশংসা করে ব্যাংকাররা বলেন, করোনা সংকটেও বসুন্ধরার ব্যবসায়িক প্রবৃদ্ধি থেমে নেই। তাই আগামীতেও অর্থনৈতিক স্বনির্ভরতা এবং সোনার বাংলা গড়তে বসুন্ধরার পাশে থাকার প্রত্যয় জানান ব্যাংক কর্মকর্তারা। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। এবার খেলার সংবাদ। বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের ব্যাপারে ইতিবাচক আভাস মিললেও বিসিবিকে কোনো সিদ্ধান্ত জানায়নি এসএলসি। জানা গেছে, দ্বীপ দেশটিতে 14 দিনের বদলে টাইগারদের কোয়ারেন্টাইনে থাকতে হবে 7 দিন। পাশাপাশি সুযোগ থাকছে অনুশীলনের। এখনও চূড়ান্ত বার্তা না পেলেও প্রস্তুতিতে কোনো রকম ঘাটতি রাখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আলোচনায় বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর। এসএলসির দেয়া স্বাস্থ্য নির্দেশিকার বিপরীতে নিজেদের অবস্থান জানিয়ে এখন অপেক্ষায় বিসিবি। 14 দিনের কোয়ারেন্টিনে থাকা কিংবা টাইগারদের অনুশীলন নিয়ে যে বিধিনিষেধ দিয়েছিল দ্বীপ দেশটি, সেসব কঠিন শর্ত শিথিল হচ্ছে এমন খবর লঙ্কান গণমাধ্যমে। বাংলাদেশ ও শ্রীলঙ্কায় 2 ধাপে ক্রিকেটার এবং কোচিং স্টাফদের 7 দিন করে রাখা হবে কোয়ারেন্টিনে।
এছাড়া বাংলাদেশের সঙ্গে সিরিজ আয়োজনে দেশটির সেনাবাহিনীর শরণাপন্ন হয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। বুধবার জরুরি বৈঠকও করা হয় করোনা টাস্ক ফোর্সের সঙ্গে। জানা গেছে নতুন প্রটোকলে স্বাস্থ্যবিধি মেনে অনুশীলন করার সুযোগ পাচ্ছেন তামিম, মুশফিক, মুমিনুলরা। তবে এখনও বিসিবিকে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানায়নি লঙ্কান ক্রিকেট বোর্ড। আমরা এখনো ইমেলের অপেক্ষায় আছি, আমরা এখনো পাইনি, এখনো রিপ্লাই আসেনি। আশা করছি আমরা তো কয়েকদিনের মধ্যে জানতে পারবো। যদিও সিদ্ধান্তের অপেক্ষায় থাকা বিসিবি ঘাটতি রাখছে না প্রস্তুতিতে। লঙ্কা সফরের জন্য শুক্রবার থেকে শুরু হবে ক্রিকেটার ও স্টাফদের দ্বিতীয় ধাপের করোনা টেস্ট। এমনকি ঢাকার বাইরের খেলোয়াড়দের টেস্টের জন্য ফেরাচ্ছে বিসিবি। রোববার থেকে আবারও অনুশীলন। আগে যে ধরনের প্রস্তুতি নেওয়ার দরকার ছিল আমরা সেইভাবেই প্রস্তুতি নিয়ে রেখেছি। এক সপ্তাহের মধ্যে যদি আমাদের কোনো সেই ধরনের কোনো যদি রিপ্লাই আসে পজিটিভ, আমরা ওই প্রস্তুতি নিতে পারবো। সেদিক দিয়ে আমাদের কোনো অসুবিধা হবে না। 2-1 দিন হয়তো এদিক সেদিক হতে পারে। টেস্ট চ্যাম্পিয়নশিপের 3 টেস্ট খেলতে 27 সেপ্টেম্বর শ্রীলঙ্কা যাওয়ার সূচি রয়েছে বাংলাদেশের। আরিফুল ইসলাম, নিউজ 24। আর সবকিছুর মতো থিয়েটার ভাবনাকেও পাল্টে দিয়েছে করোনাকাল, যার প্রতিফলন ঘটেছে নাট্যদল প্রাচ্যনাটের নতুন নাটক 100/100-এ। দর্শকদের চিন্তার জগৎকে ছুঁতে গার্মেন্টস শ্রমিকদের জীবন এবং জীবিকার কথাই বলা হবে মঞ্চে। শুক্রবার ও শনিবার নিজস্ব মহড়া কক্ষে অনুষ্ঠিত হবে নাটকটি। সুকন্যা আমিরের প্রতিবেদন। মানুষ, সমাজ, সামাজিক অবক্ষয় কিংবা মূল্যবোধ, এই সব কিছু নিয়ে কথা বলে থিয়েটার। সেই সাথে ভাবায় মানসিক এবং মানবিক বিষয়গুলো। এই পরিধিটি যেন আরেকটু বাড়িয়ে দিয়েছে মহামারী করোনা। তাই তো নিত্য নতুন ভাবনাগুলো যোগ হচ্ছে থিয়েটার পাতায়। যেমন নাট্যদল প্রাচ্যনাট, তাদের ভাবনার সাঁকোয় দুলছে গার্মেন্টস শ্রমিকদের জীবন এবং জীবিকা। কি পরিস্থিতি পার করছে তারা, গ্রামে ফেলে আসা তাদের পরিবারই বা কেমন আছে। এই ভাবনাগুলো তো তাদের একার নয়, সমাজেরও নিশ্চয়ই। তাই তো সমাজের দিকে ভাবনাগুলো ছুড়ে দিতে তারা বেঁধেছে নাটক, নাম দিয়েছে 100/100। রাষ্ট্রযন্ত্র বলেন বা মালিক শ্রেণী বলেন, সবাই চেষ্টা করেন যে মানুষকে ভালো রাখতে অথবা শ্রমিককে ভালো রাখতে, কিন্তু ঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা না নিতে পারার কারণে অনেকগুলো প্রাণ চলে যায়। মানবিক দিকটা আমরা অনেকটা ভুলে যাচ্ছি নিজেদের কিছু স্বার্থের কারণে। অভিনয় করার বাইরে নাটকটির প্রেক্ষাপট কতটুকুই বা ভাবাচ্ছে নাট্যকর্মীদের। যারা একদম শ্রমিক রাস্তায় কাজ করছেন, তো তাদের ক্ষেত্রে ব্যাপারটা আসলে মেনে ওঠাটা সম্ভব না। আমরা যতই বলি যে স্বাস্থ্যবিধি বা সামথিং, কিন্তু আসলে ওইটা দেখা যাচ্ছে তারা জীবিকার তাগিদেই পারছেন না। তো এই ব্যাপারটা আমার মনে হয়েছে যে রিহার্সাল যতবার আমরা করেছি এই সিচুয়েশনগুলো ফিল করার একটা চেষ্টা ছিল। একটা রিয়েলাইজেশন পয়েন্ট যে মেনটেন করা না গেলেও কোনো না কোনোভাবে হেল্প করাটা উচিত। যেভাবে হোক, খরচ না করলে হাতে বানিয়ে বা নিজের যে রেশনটা ওটা থেকে ভাগ করে। শুক্র ও শনিবার সন্ধ্যায় প্রাচ্যনাটের নিজস্ব মহড়া কক্ষে অনুষ্ঠিত হবে 100/100 নাটকটি। তখন হয়তো রাষ্ট্রকেও ভাবাবে যে জীবন ও জীবিকা বেঁচে থাকতে হলে মানুষকে প্রয়োজন মানবিকতার দৃষ্টি। এমনটাই মনে করছেন নির্দেশক সাইফুল জার্নাল। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। এই ছিল বিরোধীহীন সংবাদের আয়োজন। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।